কবে হবে আগামী জাতীয় নির্বাচন এ নিয়ে সন্দেহ এবং অবিশ্বাস বাড়ছে। অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি ভূ রাজনৈতিক কারণেও পিছিয়ে যেতে পারে নির্বাচন, এমন শঙ্কা বিশ্লেষকদের। একই সঙ্গে তারা বলছেন, সরকারের ভেতরের একটি অংশ এবং রাজনৈতিক দলগুলোর কেউ কেউ চাচ্ছে নির্বাচন বিলম্বিত হোক। যদিও নির্বাচন ও সংস্কার ইস্যুতে দলগুলোর ইতিবাচক মানসিকতা দেখছে ঐকমত্য কমিশন। সমাধানে পৌঁছাতে মে মাসের মাঝামাঝি প্রথম পর্বের আলোচনা শেষে দ্বিতীয় ও তৃতীয় পর্বের আলোচনায় যাবে কমিশন। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৩ মাসের আলোচনা পর্যালোচনা শেষে এবছরের শুরুতে প্রতিবেদন জমা দেয় প্রথম ৬টি কমিশন। ওই ৬ কমিশনের প্রধানদের নিয়ে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। ফেব্রুয়ারির মাঝামাঝিতে কাজ শুরু হয়। এরই মধ্যে বিএনপি সহ বেশ কয়েকটি দলের সাথে আলোচনা হয়েছে। কাজ এগিয়েছে প্রথম পর্বের প্রায় ৫০%। হয়তো অনেকগুলো ইস্যুতে একমত হতে সময় লাগবে, কিন্তু আলোচনার ব্যাপারে সবাই আগ্রহী, সবার দৃষ্টিভঙ্গি খুবই ইতিবাচক। এ পর্যন্ত প্রায় 15টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং আমার জানা মতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই প্রথম রাউন্ডের আলোচনা চলবে। এরপরে দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড হবে। কত রাউন্ড হওয়ার পরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো সেটা এখনই বলা যাবে না। বিএনপির সাথে সবচেয়ে বেশি আলোচনা এগিয়েছে জানিয়ে তিনি বলেন, নেতাদের মাঠের বক্তব্যের সাথে সংস্কার ইস্যুতে বাস্তবতার কোনো মিল নেই। বেশিরভাগ সুপারিশে দলটি একমত। তবে মৌলিক যেসব প্রস্তাবে বিএনপির ভিন্ন মত, সেখানে বিকল্প নিয়েও চলছে আলোচনা। প্রধানমন্ত্রী পদে কেউ দুবারের বেশি থাকতে পারবেন না, এটা হলো কমিশনের সুপারিশ। বিএনপি বলেছে না, সারা জীবনে দুবার, এটা না, পরপর দুবার হতে পারবে, তৃতীয়বার আর পরপর হতে পারবে না, আবার একবার বিরতি দিয়ে আবার হতে পারবে। তখন একটা আলোচনা উঠেছিল যে আর একবার বিরতি দিয়ে কতবার হতে পারবে, আর একবার, তার মানে 3বার, কিন্তু এটা চূড়ান্ত হয়নি। কিন্তু যারা অনেক গরম গরম বক্তৃতা দেন তাদের সঙ্গে এই দায়িত্বের কোনো সম্পর্ক নাই। সুতরাং কমিশন ওই বক্তব্যগুলোকে খুব বেশি আমলে নিচ্ছে বা বক্তব্য শুনে বিচলিত হচ্ছে এমনটা আমি দেখিনি। তবে সংস্কার শেষে কবে হবে নির্বাচন তা এখনও স্পষ্ট না, এমন মন্তব্য করে সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলছেন, সরকারের ভেতরে বাইরে কোনো কোনো মহল নির্বাচন পেছাতে চায়। প্রফেসর ইউনূস কোনো অবস্থাতেই বেশি দিন থাকতে চান না, এটা বলা হচ্ছে। কিন্তু সরকারের ভেতরেও তো সরকার আছে, তারা চাচ্ছেন না একটু দীর্ঘায়িত করার জন্য। রাজনৈতিক শক্তিও আছে, তারা চায় আরও বিলম্বিত করার জন্য। তারা মনে করে এই সময় যদি বিলম্বিত হয় তাইলে বড় রাজনৈতিক দলটি হয়তো আনপপুলার হবে, তারা হয়তো এখান থেকে ফায়দা পাবেন। এই রাজনীতি মারপেঁচের খেলা। যদি নির্বাচন বিলম্বিত হয়, অনেক কঠিন এবং জটিল হয়ে যেতে পারে বাংলাদেশের রাজনীতি। তার আশঙ্কা শুধু অভ্যন্তরীণ পরিস্থিতিই নয়, আন্তর্জাতিক ভূ রাজনীতির কারণেও বিলম্বিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন এই মুহূর্তে আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটা সন্দেহ আর অবিশ্বাস ছায়া ফেলেছে বাংলাদেশের আগামী দিনের নির্বাচনে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো বিকল্প আছে আমি অন্তত জানি না। তবে যদি কোনো কারণে ভূ রাজনীতির কারণে নির্বাচন পিছিয়ে যায়, আমি অবাক হব না। রাজনৈতিক ঐক্য দুর্বল হলে পরাজিত শক্তি ফিরে আসতে পারে, আর তাতে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। এমন শঙ্কা থেকে মৌলিক সংস্কার এবং সময়মতো নির্বাচনের বিকল্প দেখছেন না তারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে অনুষ্ঠিত হল বিউটিফুল বাংলাদেশ রান 2025 ম্যারাথন প্রতিযোগিতা। আজ সকাল 6টায় রাজধানীর পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া 2 কিলোমিটার ও 7.5 কিলোমিটার এ ম্যারাথনের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অফ বাংলাদেশ, এটিজেএফপি। ম্যারাথনে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ম্যারাথনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের সহ ঢাকার নিযুক্ত 10টি দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, দেশ বিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী, ট্রাভেলার ও পেশাদার রানার সহ 7 শতাধিক রানার অংশ নেন।
নেত্রকোনার হাওর উপজেলার মোহনগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ 2025-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ উপজেলা এলসিডি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির। জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ শফিউল আলম। গাবতলী স্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে গড়িমসি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সর্বোচ্চ দরদাতাকে ইজারা না দিয়ে বেআইনিভাবে স্থানীয় লোকবল আর সিটি কর্পোরেশনের নামমাত্র কিছু কর্মী দিয়ে ঈদ পর্যন্ত খাজনা আদায়ের সিদ্ধান্ত জানিয়েছে ডিএনসিসি। নিজ ক্ষমতা বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ। এতে বিপুল রাজস্ব হারানো সহ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়েছে। এমন সিদ্ধান্তের বিরোধিতা করে 2 কর্মকর্তাকে বদলিও করা হয়। নজিবুর রহমানের আরেকটি রিপোর্ট, ছবি তুলেছেন ইউনুস আলী। গাবতলী পশুর হাটের সবশেষ ইজারা চুক্তি শেষ হওয়ায় গত 3 মার্চ নতুন ইজারা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মূল্যায়ন কমিটি সর্বোচ্চ দরদাতা মেসার্স আরাত মোটরকে 22 কোটি 25 লাখ টাকায় 1 বছরের জন্য হাট দেওয়ার সুপারিশ করে। তবে প্রক্রিয়াগত ভুল দেখিয়ে ওই টেন্ডার বাতিল করেন প্রশাসক মোহাম্মদ এজাজ। এর বিপরীতে ইজারা বাতিল করে নিজেদের তত্ত্বাবধানে হাট পরিচালনার সিদ্ধান্ত দেন তিনি। এখন তো ঈদ চলে আসছে, যেহেতু এটা হচ্ছে না, এখন আমরা সরাসরি করবো, এটা স্থানীয় লোকদের সাথে মিলে আমরা নিজেরা এটা ডিল করব। তবে নীতিমালা বলছে পরপর 3 বার সরকারি দর না পেলেই কেবল এই সিদ্ধান্ত নিতে পারবেন তিনি। অথচ নিয়মের কোনো তোয়াক্কাই করেননি উত্তরের প্রশাসক। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় সেন্ট্রাল পাবলিক প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট সিপিটিউর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি না দেয়াকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন তিনি। টেন্ডারের ভুল ছিল যে টেন্ডারিং যখন হয় তখন এটা ওয়েবসাইটে দিতে হওয়ার কথা ছিল, আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়নি। এটা প্রকিউরমেন্টের যে নিয়ম, সেই নিয়মে ভুল ছিল, প্রসিডিংয়ে ভুল ছিল। সরকারি ক্রয় কার্যক্রমের অন্তর্ভুক্ত না হয় বিষয়টি নিয়ে এরকম কোনো বিধানই নেই। ডিএনসিসির নথি বলছে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত মার্চ মাসেই অনুরোধ পাঠানো হয়েছিল সিপিটিউতে। ইজারাতে পিপিআর অনুসরণ হয় না, সুতরাং ইজারাতে সিপিটিউর ওয়েবসাইটে দরপত্র বিজ্ঞপ্তি দেওয়াও ম্যান্ডেটরি নয়। কাদের দিয়ে পরিচালিত হচ্ছে গাবতলী পশুর হাট জানতে গাবতলী হাটে এনটিভি টিম। দেখা যায় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পরিবর্তে তৃতীয় সর্বোচ্চ দরদাতা সাইদুল ইসলামের লোকজনের খবরদারি। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে নিয়মিত দৈনিক 700 টাকা ভাতা পাচ্ছেন উত্তর সিটি কর্পোরেশন থেকে। 2জন কেশিয়ার রাতে বসে, 2জন রাইডার রাতে বসে, আর আমরা দিনে বসে 3জন, 2জন কেশিয়ার, 1জন রাইডার। কেশিয়াররা 700 করে নেই, হ্যাঁ, আর রাইডাররা 500। হ্যাঁ, আমরা সব সাজু। তথ্য বলছে 15 থেকে 20 এপ্রিল মাত্র 5,45,000 টাকা আদায় হয়েছে গাবতলী পশুর হাট থেকে। টেন্ডার বাতিল হওয়ায় সপ্তাহে অন্তত 35 লাখ টাকা লোকসান গুনছে ডিএনসিসি। সর্বোচ্চ দরদাতা হয়েও ইজারা না পাওয়ায় আইনের আশ্রয় নেওয়ার কথা বলছে আরাত মোটর। আমাদেরকে পয়লা বৈশাখে বুঝিয়ে দেওয়ার কথা, আমাদেরকে বুঝিয়ে দেয় নাই, বরঞ্চ আমাদের কোনো চিঠিও দেয় নাই, বা আমাদের হাট দিবে বা দিবে না এই ধরনের আমরা কোনো সিটি কর্পোরেশন থেকে কোনো আমরা চিঠিপত্র পাইনি। মামলা প্রস্তুতি রাখছি, বাসটা চালু করে নেই, পাওনা হয়ে যাবে আপনাকে। এখানেই শেষ নয়, প্রশাসকের সিদ্ধান্ত নিয়ম বহির্ভূত মন্তব্য করায় মূল্যায়ন কমিটির 2 সদস্যকেও বদলি করা হয়। কোনো বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য এই পথ অনুসরণ করা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার এবং এটার জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য বলে মনে করছি। বিগত বছরগুলোতে দরপত্রের মাধ্যমে স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো ইজারা দেয়া হলেও এবারের আশঙ্কা গাবতলী পশুর হাটের মতোই খাস আদায়ের প্রক্রিয়ায় পড়তে যাচ্ছে অন্য হাটগুলোও। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে বাড়ছে গরমের তীব্রতা। দেশের 2টি বিভাগ ও 6 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। কদিন ধরে রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ওঠানামা করছে 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র গরমে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা জীবিকার তাগিদে বাধ্য হয়ে ছুটছেন তারা। রাজশাহী ও খুলনা বিভাগ সহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ
বয়ে যাচ্ছে। 24 জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। এরপর বৃষ্টিপাতের মাধ্যমে তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ঘামজনিত সমস্যার রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। কথা বলছি তার সাথে। সাজু, রাজশাহীতে তো মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে সাধারণ মানুষের ভোগান্তি সম্পর্কে আমাদের জানাবেন। ফারজানা, আজকে সকাল 9টায় স্থানীয় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 31 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস এবং এরই মধ্যে রাজশাহীতে তাপমাত্রা 39.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। তো এই যে তাপমাত্রার ব্যারোমিটার, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাধারণ মানুষের একটা হাঁসফাঁস অবস্থা, বিশেষ করে যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, যাদেরকে প্রতিদিন রাস্তায় নামতে হয়, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে এই ধরনের শ্রমজীবী মানুষ, তারা পড়েছে চরম বিপাকে। রাস্তাগুলো দুপুর 12টার পর থেকে অনেকে চলাচল সীমিত হয়ে যায়, লোকজন চলাচল কম করে রাস্তায়, যেহেতু দক্ত বেলায় বাড়ে দুপুর 12টার পর থেকে সূর্যের গনগনে উত্তাপ রাস্তা পিচঢালা কালো পথে যখন পড়ে, তখন সাধারণ মানুষ যারা এই রাস্তা দিয়ে চলাচল করে তাদের অবস্থা নাভিশ্বাস হয়ে যায়। এবং এ কারণে আমরা দেখছি যে রিক্সা চালকরা একটু পর তারা ঠান্ডায় গাছের ছায়ায় গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করে দুপুর 12টার পর থেকে। আর আমি কৃষকদের সাথে কথা বলছি, বিশেষ করে আম চাষি যারা, তারা পড়েছে চরম বিপাকে। আপনি জানেন যে টানা গরমের কারণে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়েছে আম গাছে স্প্রে করার জন্য, এবং গুটি আম এখন পর্যন্ত ঝরে যেতে আমরা দেখছি। ফারজানা, দীর্ঘ 17 বছর পর ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। কিছুক্ষণের মধ্যেই সম্মেলনে যোগ দেবেন তিনি। এ উপলক্ষে জামায়াত নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ইতোমধ্যে অসংখ্য নেতাকর্মী যোগ দিয়েছেন কর্মী সম্মেলনে। এতে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল। জামায়াত নেতারা জানান, সম্মেলনে ময়মনসিংহবাসীকে দলের কর্মসূচি, কার্যক্রম ও আগামী দিনের ভাবনা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন জামায়াত আমির। জামায়াতের কর্মী সম্মেলন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। দেশের 6 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। কোনো কোনো জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই। ফলে তীব্র গরমে পুড়ছে রাজধানী সহ সারা দেশের মানুষ। শিগগিরই তাপমাত্রা কমার সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস, উল্টো আরও বাড়তে পারে। বিস্তারিত শকত করিমের ডেস্ক রিপোর্টে। বৈশাখের দহন জ্বালা, খরতাপে পুড়ছে সারা দেশ। সূর্য উকি দিতে না দিতেই শুরু হয় গরমের দাপট। প্রচণ্ড গরমে উষ্ঠগত প্রাণ সাধারণ মানুষের। কোথাও আসি বলেও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টি, শীতল পরশে। একটু প্রশান্তির আশায় অনেকে ভিড় করছেন পার্কে কিংবা ছায়াসুনিবির বৃক্ষতলে। কোথাও গুমোট মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। তবু জীবিকার সন্ধানে ছুটে চলা খেটে খাওয়া মানুষের কষ্ট অন্তহীন। ভাড়া হচ্ছে না এই গরমে কোনো লোকই বেরোচ্ছে না। গাড়ি চালাতে গেলেও নিজেরও কষ্ট হচ্ছে, প্যাসেঞ্জারেরও কষ্ট হচ্ছে। অতিষ্ঠ হয়ে যাচ্ছে একেবারে, মানে গরমের কোনো নেই। এই গরমের ভিতরে খুব কষ্টকর। কদিন ধরে রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ওঠানামা করছে 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী ও খুলনা বিভাগ সহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আমি স্কুল যেতে পারছি না, এত গরমে অটোতে আমার গা হাত পা সব ঘেমে যায়। বাবু যখন ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে, বাবু প্রচণ্ড ঘেমে যাচ্ছে এবং আমার বাবু নিউমোনিয়া, এর জন্য ঠান্ডা লেগে ঘাম বসে বাবুর নিউমোনিয়া প্রবণতাটা অনেকটাই বেড়ে গেছে। 24 জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও বেশ কয়েকদিন। এরপর বৃষ্টিপাতের মাধ্যমে তাপমাত্রা কমে আসার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমটা বেশি অনুভূত হচ্ছে, ফলে মানুষের কষ্টটা বেড়ে গেছে। এই বছরে বৃষ্টিপাত অন্যান্য বছরের তুলনায় কম হয়, গরমটা বেশি অনুভূত হচ্ছে। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, হিট স্ট্রোক, পানি শূন্যতা ও ঘামজনিত সমস্যায় রোগীর সংখ্যা। তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রিকে মৃদু, 38 থেকে 40 ডিগ্রিকে মাঝারি এবং 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় তীব্র তাপপ্রবাহ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। তীব্র খরতাপে অতিষ্ঠ নগরবাসী। এ বিষয়ে আরও জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আপেল শাহরিয়ারের সাথে। তিনি আছেন রাজধানীর আগারগাঁওয়ে। আপেল, আজ গরমের তীব্রতা কেমন? আবহাওয়া অফিস কি বলছে? গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বইছে। আজও রাজশাহী বিভাগ সহ টাঙ্গাইল, মানিকগঞ্জ, রংপুর, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ রয়েছে। আবহাওয়া অফিস বলছে এখন যে দেশের যে তাপপ্রবাহ বা তাপমাত্রা যেটি রয়েছে বা যে আবহাওয়ার যে অবস্থা সেটি আরও কয়েকদিন থাকবে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে স্বস্তির যে খবর সেরকম আবহাওয়া অফিস এখনও বলতে পারছেন না এই আবহাওয়ার বিশ্লেষণ করে। তবে যেটি উনি বলেছেন যে আগামী সোমবার থেকে কিছুটা তাপমাত্রা কমে আসবে। তবে এই সময়টিতে যদি সাধারণ মানুষ যারা ঘর থেকে বের হন হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, এজন্য যে পরামর্শ দেওয়া হয়েছে যারা ঘর থেকে বের হবেন যাতে হালকা ঢিলেঢালা পোশাক পরেন এবং সাথে সাথে পানি রাখেন এবং ছাতা যদি রাখা যায় তাহলে আরও ভালো হয়। এবং সবচেয়ে যেটা বলা হচ্ছে যে বিশেষ প্রয়োজন ছাড়া যাতে কেউ এই সময়টি ঘর থেকে বের না হন। তারপরও তো জীবিকার তাগিদে অনেককেই ঘর থেকে বের হতে হয়েছে। বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা বলছেন কয়েকদিন ধরে যে অস্বস্তি রয়েছে এই তাপমাত্রার, তারাও চাচ্ছেন যে কিছুটা স্বস্তি, যদি বৃষ্টিপাত হয় তাহলে তো অনেকটাই ভালো হয়, তারা সেটি আশা করছেন। তবে সব মিলে বলে রাখে যে আবহাওয়া অফিস বলছেন যে এখনকার যে তাপমাত্রা সেটি আরও এরকম কয়েকদিন থাকবে এবং সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমে আসবে ধীরে ধীরে। দেশে বিচারহীনতার সংস্কৃতি আছে উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে তা আর থাকবে না, সবাইকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। সকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত সম্মেলনে একথা বলেন তিনি। দীর্ঘ 17 বছর পর ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন। সম্মেলন উপলক্ষে সকাল থেকে আশেপাশের এলাকা থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা। জামায়াতের কর্মী সম্মেলন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। আল্লাহর পথে নিজেদের ভরসা। সম্মেলনের পক্ষ থেকে শহীদের রক্তে বিচারের বাণী নিবৃত্তি আর কাঁদবে না। বিচার চেয়ে বিচার প্রার্থীকে কোন প্রার্থী আমরা দেখেছি শেষ পর্যন্ত বিচার না পেয়ে আত্মহত্যা করে। সেই চিত্র আর বাংলাদেশে আমরা দেখব না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনের আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় কোনো তদন্তের উদ্যোগ নেয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। সকালে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মসূচিতে যোগ দিয়ে একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, আসন্ন বর্ষায় মশক নিধনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি র্যালিতে অংশ নেন ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের সচিব। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কর্মীরা দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথাও জানিয়েছেন সিটি প্রশাসক। আমাদের যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে। সেটা তো আপনারা সকলেই দেখেছেন। অবৈধ সম্পদের অভিযোগ এগুলো আমরা জানি না, এগুলো আমাদের জানার এখতিয়ারের মধ্যে নেই। এরকম কোনো উদ্যোগ আমাদের মন্ত্রণালয়ে নেই, আমাদের মন্ত্রণালয়ে এরকম কোনো অভিযোগও নেই।
গেল সপ্তাহের তুলনায় বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ডিম ও সয়াবিন তেল, বাড়তি চালের দামও। সবজির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে গত কয়েক মাস যে স্বস্তি ছিল তা উধাও। রাজধানীর বাজার দর জানতে সরাসরি যুক্ত হচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের সাথে। তিনি আছেন মোহাম্মদপুর টাউন হল বাজারে। আরাফাত, নিত্যপণ্যের দাম আজ কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শুরুতেই যদি আমি ভোজ্য তেলের বাজার দর নিয়ে কথা বলি, গত সপ্তাহে কিন্তু ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকার সয়াবিন তেল লিটার প্রতি 14 টাকা বাড়ায়। এরপর থেকে সবাই আশা করছিল যে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হবে। তবে ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা যেটি দেখতে পেয়েছি, তারা যেমনটি বলছেন যে এক সপ্তাহ পেরিয়ে গেলেও কিন্তু এখনও পুরোপুরি সয়াবিন তেলের যে সরবরাহ সেটি স্বাভাবিক হয়নি। তবে তারা যেমনটি বলছেন হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে যেতে পারে। অন্যদিকে যদি চালের কথা বলি, যেটি নতুন চাল আসার কথা সেটি এখনও বাজারে আসেনি বলে কিন্তু চালের দাম কমেনি। ব্যবসায়ীরা বলছেন যে আগামী আরও 1-2 সপ্তাহ লেগে যাবে নতুন চাল বাজারে আসতে। অন্যদিকে যদি আপনি পেঁয়াজের কথা বলি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 2 সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। 2 সপ্তাহে প্রায় কেজি প্রতি 20 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম বেড়েছে বলে আমাদেরকে বিক্রেতা জানিয়েছেন, এবং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে কেজিতে 10 টাকা বেড়েছে। বর্তমানে 60 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে আলু এবং অন্যান্য যে আদা রসুন রয়েছে সেগুলোর দাম স্থিতিশীল রয়েছে। এছাড়া মুরগির দাম, ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি সেটি 230 থেকে 260 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং সবজির দামের ক্ষেত্রে যদি বলি, তাহলে ক্রেতাদের কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। ক্রেতারা যেমনটি বলছেন বিগত কয়েক সপ্তাহ ধরে বাড়তি দামে তাদেরকে সবজি কিনতে হচ্ছে। এই কারণ হিসেবে বিক্রেতারা যেমনটি বলছেন, যেহেতু এখন গ্রীষ্মকাল, শুষ্ক মৌসুম থাকায় রৌদ্রের যে তীব্রতা, তার ফলে কিন্তু অনেক জায়গায় কিন্তু ফলন ব্যাহত হচ্ছে, যার ফলে সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও তাদের বাড়তি দামে সবজি কিনে আনতে হচ্ছে বলে তাদের বাড়তি দামে সবজি বিক্রি করতে হচ্ছে, এমনটাই বলছেন বিক্রেতারা। এছাড়া অন্যান্য যে সকল মাছের কথা যদি বলি, তাহলে মাছের দাম যেটি আমরা দেখছি চড়া দামে বিক্রি হচ্ছিল সে দামেই রয়েছে। সব মিলাখার মতো এই ছিল আমার কাছে শুক্রবার ছুটির দিনের বাজার পরিস্থিতির সর্বশেষ আপডেট। জনতা পার্টি বাংলাদেশ নামে আরও একটি নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হলো আজ, যার নেতৃত্বে থাকবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সকালে রাজধানীর একটি হোটেলে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। নতুন এই দলের স্লোগান হবে গর্ব মোরা ইনসাফের বাংলাদেশ। এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়কের জন্য 32 বছর ধরে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি। সরকারের সহযোগিতা ছাড়া নিরাপদ সড়ক সম্ভব নয়, তাই নিজেই নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দেশের মানুষের জন্য অতীতের মতো সততার সাথে কাজ করারও অঙ্গীকার করেন তিনি। ছোট একটি ক্লাবের ছোট একটি মাঠই বাঁচিয়ে রেখেছে সিলেটের হকি। সাবেক খেলোয়াড়রা বলছেন, সিলেটের হকি মানে জেলা লিগের 19 বারের চ্যাম্পিয়ন মৌসুমী ক্লাব। বিভিন্ন সময়ে জেলা লিগ বন্ধ থাকলেও প্রতি বছরই নিজেদের উদ্যোগে টুর্নামেন্ট আয়োজন করে খেলোয়াড়দের ব্যস্ত রাখে ক্লাবটি। তবে অ্যাস্ট্রোটার্ফের অভাবে অতীতের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে পারছেন না তারা। আনিস রহমানের ক্যামেরায় মমিনুর রিপনের রিপোর্ট। এদেশের অধিকাংশ ক্লাবের ব্যস্ততা থাকে ক্রিকেট কিংবা ফুটবল নিয়ে, তবে ব্যতিক্রম সিলেটের এই ক্লাবটি। তাদের যত আয়োজন প্রচেষ্টা সবই যেন হকি নিয়েই। মাঠ যত ছোটই হোক না কেন, হকির জন্য ক্লাবটির হৃদয় যেন অসীম আকাশের মতোই। জেলা লীগ বন্ধ থাকলেও খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতে ছোট এই মাঠে নিজেরাই টুর্নামেন্ট আয়োজন করে থাকে ক্লাবটি। আমাদের কোনো মাঠ নাই, কিন্তু আমরা এই মাঠের জন্য আপনাদের মাধ্যমে এবং বাংলাদেশ হকি ফেডারেশনকে আমি অনুরোধ করছি এবং আমাদেরকে একটা ট্রাফ জন্য দিয়ে আমরা যাতে আরও বেশি প্লেয়ার তৈরি করতে পারি এখান থেকে, এটা মেইন উদ্দেশ্য। আর আমাদের যারা এখানে হকি খেলে এটা তাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য মেইনলি এটা আমরা করা। হকির প্রতি এই ক্লাবের নিবেদনে বিস্মিত সিলেটের সাবেক খেলোয়াড়ও বলছেন, এই জেলার হকি বলতে মৌসুমী ক্লাবকেই বোঝায়। এই জায়গা থেকে শিপু ভাই, টিপু ভাই, মিজান ভাই, তুহিন ভাই ন্যাশনাল পর্যায়ে খেলছে, এদের দেখেই আমাদের হকি ধরতে হয়েছে এই জায়গায়। এবং আমরা চেষ্টা করি আমাদের ক্লাব যতটুকু পারে সামর্থ্য দিয়ে যে আমাদের প্লেয়ারটা টিকিয়ে রাখার জন্য। এক সময়কার জনপ্রিয় খেলায় ক্রমে আগ্রহ কমেছে কিশোর তরুণদের। মাটিতে খেলা এমনিতেই কঠিন, আর টার্ফ না থাকায় প্রতিযোগিতার মাঠে বিপাকে পড়তে হয় বলে জানান এখানকার খেলোয়াড়রা।
আমাদের এখানে প্রত্যেক বছর লিগ হচ্ছে না, এটাই বড় সমস্যা। এটার পিছনে কারণ আমাদের যে ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে আমরা মনে করেন আমরা সিলেট থেকে কোনো প্লেয়ার বের হচ্ছে না। ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য আমার ইচ্ছে, তার ফলে একটু ভালো হতো। অতীতে জাতীয় দলের একাধিক খেলোয়াড় এখান থেকে উঠে আসলেও সুযোগ সুবিধার অভাবে এখন প্রতিভা তুলে আনতে পারছে না ক্লাবটি। আন্তর্জাতিক পর্যায়ের খেলা যেখানে হয় অ্যাস্ট্রোটার্ফে, সেখানে মাটিতেই অনুশীলন করছে এখানকার খেলোয়াড়রা। এখান থেকে জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় উঠে এসেছেন, আরও উঠে আসা সম্ভব। তবে উন্নত প্রশিক্ষণের জন্য একটি অ্যাস্ট্রোটার্ফের দাবি এই ক্লাবের খেলোয়াড়দের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, সিলেট। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার সময় সকাল 9:25 দোহা ত্যাগ করেন তিনি। এ সময় কাতারের চিফ অফ প্রোটোকল ইব্রাহিম বিন ইউসিফ আবদুল্লাহ ফাকরু প্রধান উপদেষ্টাকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান। ইতালির স্থানীয় সময় দুপুর 2:15 প্রধান উপদেষ্টা রোম পৌঁছাবেন। সেখানে পৌঁছানোর 1 ঘণ্টা পর প্রধান উপদেষ্টা সেন্ট পিটারের স্কোয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। শনিবার সকাল 9:30 প্রধান উপদেষ্টা আবারও সেন্ট পিটার স্কোয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে। রোববার স্থানীয় সময় সকাল 8টায় দেশের উদ্দেশ্যে রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর ত্যাগ করবেন ডক্টর ইউনূস এবং সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। দাম বাড়ার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। পেঁয়াজের দামও সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে। চালের বাজারও ঊর্ধ্বমুখী। এছাড়া প্রায় সব ধরনের সবজির দামও গেল সপ্তাহের তুলনায় বেড়েছে। তবে আগের মতোই আছে আলুসহ মাছ ও মুরগির মাংসের দাম। আরাফাত ইসলামের রিপোর্ট। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এবং ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করতে 15 এপ্রিল সয়াবিন তেল লিটার প্রতি 14 টাকা দাম বাড়ায় সরকার। এরপর সংকট কাটিয়ে বাজারে ভোজ্য তেল সরবরাহ করতে থাকে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। তবে 1 সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানান বিক্রেতারা। সম্পূর্ণ তেল আসে না, যেমন আমরা 1 লিটার নতুন রেটের তেল এখনো পাচ্ছি না, কাস্টমার খুঁজতেছে। হাফ লিটার তেল পাচ্ছি না, শুধু 2 লিটার 5 লিটার মার্কেটে আসছে। 8 লিটারও নাই, হাফ লিটারও নাই, 1 লিটারও নাই। তীরের তেল 20 কার্টন চাইলে দেয় 5 কার্টন, রূপচাঁদা 20 কার্টন চাইলে দেয় 5 কার্টন, ওরকম। আর বসুন্ধরা তো এখনো আসেই নাই। গত কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী চালের বাজার। এতে করে বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে ভোক্তাদের। বৈশাখের দ্বিতীয় সপ্তাহেও নতুন চালের আমদানি বাড়েনি, কমছে না দামও। ওই ধরনের চালের দাম কমতেছে না, আর পুরোপুরি চাল নতুন চাল আমদানি হইতেছে না বাজারে। এইভাবে থাকবে না বাজারটায় যে হঠাৎ বা একটু কমলো আবার বাইরে গেল, এটা আরও 15-20 দিন পরে বোঝা যাবে বিষয়। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। গত 2 সপ্তাহে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। গেল সপ্তাহের চেয়ে 10 টাকা বেড়ে পেঁয়াজের দাম উঠেছে কেজি প্রতি 60 টাকা। তবে স্থিতিশীল রয়েছে আলু ও আদা রসুনের দাম। এছাড়া প্রায় সব ধরনের সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে। যদি হালকা বৃষ্টি বাদল দুজি হয়ে যেত তা সবজির দাম একটু কমে যেত, মানে একদম সামনের মধ্যে চলে আসতো। এরকম সব সবজি 60-70-80 নিচে এখন নাই। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদারের তাগিদ দিয়েছেন ক্রেতারা। তেলের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, আদা রসুনের দাম বাড়ছে। সো এইভাবে আমরা সাধারণ যারা চাকরিজীবী যারা আছি, আমাদের তো সার্ভাইভ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সবজির দাম বর্তমানে একটু বেশি মনে হইতেছে, গত রমজানের মাসে একটু কম ছিল। এছাড়া সরবরাহ ঘাটতির অজুহাতে ছোট বড় সব ধরনের মাছই চড়া দামে বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে পদ্মায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ সহ 10 জন আহত হয়েছে। সকাল 10:30টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের লক্ষ্মীকুণ্ডা ডিক্রির চরে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় রিফাত আলী শেখ তার ছেলে, ভাই, ভাতিজা এবং এলাকাবাসীকে নিয়ে সরকার থেকে লিজ নেওয়া চরমচলের সম্পত্তি দেখতে গেলে মুকুল মেম্বার, তরিকুল মেম্বার এবং শফি মীরের নেতৃত্বে 20 থেকে 25 জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদে বিশেষ অভিযান চালাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সড়কে অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং দুর্ঘটনা এড়াতে গত 3 দিনে 2000-এর বেশি ব্যাটারি চালিত রিকশা আটক করা হয়েছে। নিরাপদ শহর গড়তে ব্যাটারি চালিত রিকশা বন্ধ জরুরি বলে মনে করেন সিটি মেয়র। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামে হাজারো অবৈধ ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়েছে। শীঘ্রই এগুলো ডাম্পিং করা হবে বলে সিএমপি সূত্র থেকে জানানো হয়েছে।
রাজধানীর পাশাপাশি চট্টগ্রামে যেন দুর্ভোগের আরেক নাম ব্যাটারি চালিত অটোরিকশা। বেপরোয়া চালকের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। ব্যাটারি চালিত অটোরিকশার কারণে যানজটে নাকাল হচ্ছে নগরবাসী। তাই যন্ত্রণাদায়ক যানটির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। এটার স্টেক হোল্ডার অনেকে আছে, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন জনের অনুমোদন নিয়ে কাজটি হচ্ছে। আলটিমেটলি ওখান থেকে সব জায়গা থেকে এটি ছেড়ে দিয়ে শুধু পুলিশকে যদি বলা হয় মাঠে এই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করতে, এটা তো একটা বিয়ন্ড ইমাজিনেশন বা আনকন্ট্রোল সিচুয়েশন। ব্যাটারি চালিত অটোরিকশা মুক্ত নগরী চাইলেন সাধারণ মানুষ। এই যে ব্যাটারি চালিত রিক্সাটাকে কিভাবে বন্ধ করা যায় এবং এটার বিকল্প কি করতে হবে, এটা আরেকটা বিকল্প করতে হলে তাহলে ট্যাক্সেশনের আওতায় আনা অসম্ভব হয়, তাহলে গাড়ি চালানোর দরকার কি? জনদুর্ভোগের কারণে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করার কথা জানান সিটি মেয়র। আমরা চাই জনদুর্ভোগ যাতে না হয়, জনগণ যাতে সুফল পায়, জনগণ যাতে সুন্দরভাবে সেই শহরটাতে বাস করতে পারে এবং এই শহরটা যাতে আবার দৃষ্টিনন্দন শহরে পরিণত হয়, এটা যাতে আমি করতে পারি, এই চিন্তা নিয়ে আমি কাজ করছি। রোববার থেকে এসব রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে প্রশাসন। ইতোমধ্যে জব্দ করা হয়েছে 2000-এর বেশি অবৈধ ব্যাটারি চালিত রিকশা। এনটিভি নিউজ ডেস্ক। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর পরিহিত কাপড় থেকে অভিনব কায়দায় 1 কেজিরও বেশি স্বর্ণ জব্দ করেছে এনএসআই এবং কাস্টমস সদস্যরা। আটক করা হয়েছে যাত্রী আলিমুদ্দিনকে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় সকাল 9:30টায় দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী ছিলেন আলিমুদ্দিন। সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে কর্মকর্তারা। আলিমুদ্দিন স্বর্ণ গলিয়ে পেস্ট করে তা কাপড়ে লাগিয়ে দেন। সেই কাপড় পরেই তিনি বিমানের যাত্রী হয়ে দেশে ফেরেন। কাস্টমস কর্মকর্তারা কাপড় পুড়ে স্বর্ণ গলিয়ে তা উদ্ধার করে, যার পরিমাণ প্রায় 1 কেজি। দুবাই থেকে এই ফ্লাইট আসার আগেই আমরা এই যাত্রীর ছবি পাই। আমরা এখানে আসার সাথে সাথে আমাদের বিমানবন্দরের সবাই প্রিভেন্টিভ দল তারা সাথে সাথে রিকভারি করে প্যাসেঞ্জারকে, কিন্তু প্যাসেঞ্জারকে দেখা যায় যে প্যাসেঞ্জার এটা ঢাকার প্যাসেঞ্জার, যাত্রী এখানকার হলেও ঢাকার প্যাসেঞ্জার। সাথে সাথে আমরা তার সন্দেহ করি, তার পোশাক খুলে আমরা ওয়েট নেই, প্রাথমিকভাবে দেখি যে হ্যাঁ এটা সন্দেহজনক এবং আমাদের তার ইনফরমেশন রাইট। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন এবং স্থানীয়রা। সকালে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্দিরগঞ্জে মৌচাক এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন 7 খুন মামলার বাদী ও নিহত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম এবং অন্য স্বজনরা। মানববন্ধনে বক্তারা বলেন 11 বছর পার হয়েছে, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়টি ঝুলে রয়েছে। রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলা নির্যাতন হয়েছে, আর বিএনপি যখনই ক্ষমতায় থেকেছে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে। দুপুরে নাটোর শহরের বাহাদুর শাহ মার্কেটে জুয়েলারি মহাজন এবং কারিগরদের যৌথ আয়োজনে বাৎসরিক ভোগ উৎসবে যোগ দিয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হচ্ছে খুলনা দিবস। সকালে নগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। শোভাযাত্রা নগরীর তেঁতুলতলা মোড় ঘুরে পুনরায় শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার ছাড়াও খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, পুলিশ কমিশনার জুলফিকার আল হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। খুলনার সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে 2009 সাল থেকে খুলনা দিবস পালিত হয়ে আসছে। ইউসিমাস বাংলাদেশের আয়োজনে ফার্ম ফ্রেশের পরিবেশনায় রাজশাহীতে আঞ্চলিক গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত নগরীর শাহ মখদুম কলেজে প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন স্কুল থেকে 1,500-এর অধিক শিক্ষার্থী অংশ নেয়। আয়োজকরা জানান, অ্যাবাকাস এবং মেন্টাল ম্যাথ প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা অতি দ্রুত নির্ভুলভাবে জটিল গাণিতিক সমস্যার সমাধানের উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা এবং সনদপত্র প্রদান করা হয়। দ্বীপ জেলা ভোলার প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত অন্তত 10,000 মানুষকে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। সকালে জেলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পাইলট প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে কিশোরগঞ্জে বিনামূল্যে 5,000 দরিদ্র এবং অসহায় রোগীদের চোখের চিকিৎসা সেবা দিচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। সকালে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকার স্থানীয় একটি কলেজ মাঠে সপ্তাহব্যাপী এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে।
ফুটবল ফেডারেশন স্বীকৃত একাডেমির মধ্যে সনদপত্র বিতরণ করেছে ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল। সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সনদপত্র বিতরণ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিত আওয়াল বলেছেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগে লিগ নিয়ে একটু সময় নেওয়া হচ্ছে যাতে এটি দীর্ঘমেয়াদী হয়। ফুটবল নিয়ে নতুন করে সারা দেশে জাগরণ সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান। কর্মশালায় রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম সহ সারা দেশ থেকে প্রায় ৩০০ একাডেমির প্রতিনিধি সনদপত্র গ্রহণ করেছেন। চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা। এই খেলাকে ঘিরে ৩ দিনের বৈশাখী মেলা উঠেছে অঞ্চলের প্রধান উৎসব। দেশের বৃহত্তম এই লোকজ উৎসবকে ঘিরে নগরীর লালদিঘি চত্বরে নেমেছে হাজারো মানুষের ঢল। লালদিঘি মাঠে বলিদের শক্তি প্রদর্শনে ছোট থেকে বয়োজ্যেষ্ঠ ১.৫ শতাধিক বলি অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। এর আগে খেলার উদ্বোধন করেন পুলিশ কমিশনার হাসিব আজিজ। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে ইতালির বাংলাদেশি রাষ্ট্রদূত স্বাগত জানিয়েছেন। এর আগে কাতারের সময় সকাল 10টার পর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হন তিনি। ইতালিতে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কোয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। শনিবার সকাল 9:30টায় প্রধান উপদেষ্টা আবারও সেন্ট পিটার স্কোয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে। রোববার স্থানীয় সময় সকাল 8টায় দেশের উদ্দেশ্যে রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর ত্যাগ করবেন ডক্টর ইউনুস এবং সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। যাদের কারণে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল তাদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি শেখ হাসিনাকে স্বৈরাচার হিসেবে সমর্থন দিতে যেসব পুলিশ কর্মকর্তা, বিচারক, নির্বাচন কমিশনাররা সহায়তা করেছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির ক্রান্তি লগ্ন এখনও শেষ হয়নি। সরকারে থাকা উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপি সহ জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের নামে যে সকল মামলা হয়েছে সেগুলো এখনও প্রত্যাহার হয়নি। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলেও দাবি করেন রিজভী। অনুষ্ঠানে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের দাবি জানান বিএনপি নেতারা। যে শেখ হাসিনার দোসররা যে সমস্ত ব্যবসায়িক অপরাধ তাদের বিচার করুন, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করছেন কেন? সেখানে প্রশাসক বসান, সেখানে কোনো ব্যুরোক্র্যাটকে বসিয়ে সেটা চালু রাখেন যাতে মানুষ ওখান থেকে ছাঁটাই না হয়, শ্রমিকরা, কর্মচারীরা ছাঁটাই না হয়। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া, এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না। সংস্কার ও নির্বাচনে টালবাহানা করে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার আড়াল করা হচ্ছে অভিযোগ করে অবিলম্বে দলটি নিষিদ্ধের দাবি করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত সমাবেশে বক্তারা জুলাই আগস্টে গণহত্যার দায়ে সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। 100 দিনের ভেতর জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার, পিলখানা হত্যার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশসহ 4 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেন, ভারতকে খুশি রাখতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, দেখানো হচ্ছে নানা কারণ। অন্তর্বর্তী সরকার গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার না করলে শহীদদের রক্তের কাছে দায়বদ্ধ হয়ে থাকবে। এই যে হত্যাগুলো, এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো কিছু নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না। রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে, আগে সংস্কার নাকি আগে নির্বাচন। মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, সংস্কার নাকি নির্বাচন। এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। নারী সংস্কার কমিশন বাতিল চেয়ে বিক্ষোভ করেছে ইসলামপন্থী দল খেলাফত মজলিস। বাদজুমা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংস্কার কমিশনের সুপারিশগুলো প্রত্যাখ্যান করে বিক্ষোভ করা হয়। ইসলামী স্কলারদের অন্তর্ভুক্ত করে নতুন করে কমিশন গঠনের দাবিও জানানো হয়। সুপারিশগুলো বাস্তবায়ন হলে বিভিন্ন সামাজিক ও পারিবারিক সমস্যা দেখা দিবে বলেও জানান দলটির আমির মাওলানা আহমেদ আলী কাশেমি। বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের দাবিগুলো ইসলাম বিদ্বেষী।
প্রধান উপদেষ্টার কাছে নারী সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর ধর্মীয় নেতাদের মধ্যে এ নিয়ে সমালোচনা শুরু হয়। এ সময় ভারতে চলমান মুসলিম নির্যাতন বন্ধেও বিক্ষোভ হয়। পরে একটি মিছিল বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন, এইটা পূর্ণটাই বাতিল করতে হবে এবং সেখানে বলা হয়েছে যে ইসলামের বন্টনের দ্বারাতে নারীদের সাথে বৈষম্য হয়েছে, বরং এটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী। কোরআন বৈষম্য করে নাই। তামিম ইকবালের চাপে শেষ পর্যন্ত 1 বছর পর্যন্ত পেছালো তাওহিদ হৃদয়ের শাস্তি। আজ মিরপুরে সারা দিনভর ক্রিকেটার ও বোর্ডের সদস্যদের বৈঠকের পর সিদ্ধান্ত গেল হৃদয়ের পক্ষেই। শনিবার গাজী গ্রুপের বিপক্ষে মোহামেডানের জার্সি গায়ে খেলতে দেখা যাবে এই ব্যাটারকে। নিলয় মজুমদারের রিপোর্ট। তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে নাটক যেন থামছেই না। সবশেষে নাটকে যোগ দেন তামিম ইকবাল সহ অন্যান্য ক্রিকেটাররা। শুক্রবার দুপুরে বিসিবি কার্যালয়ে তার আলোচনায় বসেন সভাপতি ফারুক আহমেদের সঙ্গে। সেখানে ছিলেন বিসিবির 2 পরিচালক নাজমুল আবেদিন ও ইফতেখার রহমান। দীর্ঘ সভা শেষে তামিম জানান, হৃদয়কে নিয়ে বোর্ডের এমন হুটহাট সিদ্ধান্ত পরিবর্তন হাস্যকর। ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে, কোন দিকে, কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। এছাড়াও তামিম কথা বলেছেন ঢাকা লিগ ও বিপিএল এর ফিক্সিং কাণ্ড নিয়েও। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিস আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। এই জিনিস নিয়ে আমরা এক ফোঁটাও হ্যাপি ছিলাম না। সেম জিনিস বিপিএলেও একটা ঘটনা ঘটেছে, 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে। এগেইন ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক। আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য হৃদয়কে 2 ম্যাচের নিষেধাজ্ঞা প্রদান, বাইলস পরিবর্তন করে 1 ম্যাচ পরেই তাকে খেলতে দেওয়া, সে সিদ্ধান্তে আম্পায়ার সৈকতে ক্ষোভ প্রকাশ, হৃদয়ের শাস্তি বহালের 1 দিন পরেই ক্রিকেটারদের চাপে শাস্তির মেয়াদ পিছিয়ে দেওয়া, হুটহাট সিদ্ধান্ত পরিবর্তনে বিসিবি যেন হয়ে উঠেছে রঙ্গমঞ্চ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।